সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ও পর্দার সামনে যারা বসে আছেন সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষার্থী ভাইরা ও বোনেরা, আজ আমরা আলোচনা করব পরিসংখ্যান বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্ভাবনা সম্পর্কে। সাধারণত কোনো ঘটনার ভবিষ্যৎ সম্বন্ধে মন্তব্য করতে গেলে যে শব্দটি আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেটি হলো সম্ভাবনা, যার ইংরেজি প্রতিশব্দ হলো প্রবাবিলিটি। আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটি হতে পারে অর্থনৈতিক, সেটি হতে পারে সামাজিক, সেটি হতে পারে পরিবেশ সংক্রান্ত, কোনো চিকিৎসা সংক্রান্ত, আমাদের কৃষিক্ষেত্রে হতে পারে, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে, এরকম নানা ক্ষেত্রে অনেক বিষয় সম্বন্ধে আমাদের মন্তব্য করতে হয়। এই মন্তব্যের বিষয়টি সাথে জড়িয়ে আছে সম্ভাবনার তত্ত্ব। ধরুন, আমরা যদি মনে করি এবছর আমাদের কৃষিক্ষেত্রে কী পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হবে, এটি আপনারা জানেন অনেক জিনিসের সাথে সম্পৃক্ত। একটি নির্দিষ্ট বিষয় যদি আমি বলি যে এবছর কী পরিমাণ বৃষ্টিপাত হবে, তার সাথে কৃষি উৎপাদনের সম্পর্ক, এই যে বিষয়টি, এটি একটি সম্ভাবনার বিষয়। বৃষ্টিপাতের পরিমাণের সাথে উৎপাদনের পরিমাণের সম্পর্ক, এটি আমরা সম্ভাবনা তত্ত্বের মাধ্যমে নির্ণয় করতে পারি। আমরা একজন ছাত্র তার পরীক্ষায় কি ফলাফল করবে সেটি নির্ভর করবে সে কি পরিমাণ সময় দিচ্ছে তার লেখাপড়ার প্রতি। এই যে লেখাপড়ার সময়ের সাথে পরীক্ষার ফলাফলের যে সম্পর্ক, এটি আমরা একটি সম্ভাবনার তত্ত্বের মাধ্যমে বের করতে পারি। সুতরাং আমরা এতে নির্দ্বিধায় বলতে পারি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এই সম্ভাবনার তত্ত্ব ব্যবহার করে কোনো ঘটনার ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই সম্ভাবনার কথাটি আমাদের কাছে সর্বপ্রথম যারা উপস্থাপন করেছেন তাদের মধ্যে আছেন ফরাসি গণিতবিদ প্যাস্কেল, যার জীবনের সময়কাল ছিল 1623 থেকে 1662। ছিলেন ফরম্যাট, যার জীবনের সময়কাল ছিল 1601 থেকে 1665। তারা সম্ভাবনা সম্বন্ধে গাণিতিক তত্ত্ব আমাদের দিয়ে গেছেন। মূলত তাদের এই তত্ত্ব ছিল জুয়ারিদের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে। আপনারা জানেন জুয়ারিরা জুয়া খেলে কোনো একটি বিষয়ের উপর, সেই বিষয়টি ফলাফল কি হবে এটি কিন্তু তারা নিশ্চিত নয়, কিন্তু তাদের অতীত অভিজ্ঞতা থেকে তারা সম্ভাবনা তত্ত্বের প্রয়োগ করে জুয়া খেলতে যায় এবং যে জুয়ারির এই সম্ভাবনা তত্ত্বের উপর বেশি দখল, তারই জেতার সম্ভাবনা অনেকখানি থাকে। শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের আরও বলতে হয় যে সম্ভাবনা তত্ত্বের উপর আরও অনেকে কাজ করে গেছেন। তার মধ্যে যাদের নাম অবশ্যই আরও উল্লেখ করা উচিত, তারা হচ্ছেন বার্নৌলি, ময়বার, ফিশার। আমাদের এই উপমহাদেশেও অনেকেই এই তত্ত্বের উপর কাজ করেছেন। শুরুতেই দেখা যাক
এই অনুশীলন থেকে কি কি বিষয়ে আমরা জানতে পারব? আমরা জানতে পারব প্রচেষ্টা কি তা ব্যাখ্যা করতে পারব, পরীক্ষণ সম্পর্কে বলতে পারব, পরীক্ষণ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারব, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু ও ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। আমরা জানি প্রচেষ্টা হলো কোনো ঘটনার সম্ভাব্যতা পরিমাপ করার জন্য কোনো নির্দিষ্ট শর্তাধীনে কোনো কাজ সম্পাদন করা। আর কতগুলো প্রচেষ্টার সম্মিলিত প্রক্রিয়াই হলো একটি পরীক্ষণ। এই পরীক্ষণের মাধ্যমেই একটি ঘটনার সম্ভাবনা নির্ণয় করা যায়। পরীক্ষণ করার পরই কোনো ঘটনার উপর মন্তব্য করা যায়। উদাহরণস্বরূপ আপনারা দেখছেন এটি একটি ছক্কা। এই ছক্কার 6টি সুষম পিঠ আছে, 6টি পিঠ আছে। এই 6টি পিঠে এই যে একটি বিন্দু, এটি আমাদের আছে এই 2 বিন্দু, 3, 4, 5 এবং 6। এই বিন্দু দিয়ে 6টি পিঠ বা তল নির্দেশিত হয়েছে। এই ছক্কাটি যদি আমি নিক্ষেপ করি তাহলে এই 1 থেকে 6 বিন্দুর যে কোনো বিন্দুই উপরের দিকে আসতে পারে। অর্থাৎ 1 থেকে 6 বিন্দু সম্মিলিত পিঠ আমরা আমাদের চোখ দিয়ে সোজাসুজি দেখতে পাই। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু চাই, সেক্ষেত্রে ছক্কাটি আমরা নিক্ষেপ করলেই সে বিন্দু আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ওই বিন্দুটি যদি আমরা চাই তাহলে ছক্কাটি কিন্তু নিক্ষেপ করতে হবে। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হলো পরীক্ষণ। এই যে ছক্কা, এটি যখন আমরা নিক্ষেপ করতে যাই তখন এই 6টি পিঠের যে কোনো পিঠই আমাদের সম্মুখে আসতে পারে বা আমরা চোখ দিয়ে দেখতে পারি। যে প্রতিটি পিঠ আসার এক্ষেত্রে আপনার একেবারে স্পষ্ট যে প্রতিটি পিঠ আসার সম্ভাবনা একেবারেই সমান। কারণ ছক্কা নিক্ষেপ করা কালে এমন কোনো সুযোগ নাই যে নির্দিষ্ট পিঠকে আমাদের সম্মুখে আসবে, সেরকম কোনো প্রক্রিয়া আমরা করতে পারবো না। সাধারণভাবে যেটি দাঁড়ায় যে এই ছক্কার প্রতিটি পিঠ যদি আমরা ছক্কাটি নিক্ষেপ করি তাহলে আমাদের চোখের সম্মুখে ভেসে আসার সম্ভাবনা সমান। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো এই ছক্কা নিক্ষেপ পরীক্ষণের প্রতিটি ফলাফলের সম্ভাবনা সমান, যেটিকে আমরা বলি সমসম্ভাব্য ফল, যার ইংরেজি প্রতিশব্দ হলো ইকুয়ালি লাইকলি আউটকাম। আমরা যদি ভাবি যে কোনো একটা ঘটনা, তার ফলাফল জানতে চাই, একটা ঘটনা বলতে নিঃসন্দেহে এটা একটা ক্যারেক্টার থাকবে, একটা চরিত্র থাকবে, যেটি দিয়ে ঘটনাটাকে আমরা নির্দেশিত করতে পারবো। সাধারণভাবে আমরা যখন কোনো পরীক্ষণ করি, এই পরীক্ষণ থেকে কোনো ঘটনাকে যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে এই পরীক্ষণের ফলাফল থেকেই কিন্তু আমরা ঘটনাটা আইডেন্টিফাই করতে পারবো। যেমন ধরুন, এইটি একটি আমাদের দেশের 5 টাকার একটি নোট বলে একটা কয়েন। আগের যুগে আপনারা যারা অনেকেই দেখেছেন আপনাদের দাদি বা নানির কাছে
দাদারও কাছে দেখতে পারেন যে একটি কয়েনের দুটি পিঠ ছিল, দুই দিকে দুটি পিঠ, এক পিঠে থাকতো সেই সময়ে যিনি ভারতবর্ষে শাসন করতেন তার মাথার ছবি, আর অন্যদিকে থাকতো অন্য কিছু। সাধারণত এই জন্যই এই পরিসংখ্যানের বইগুলোতে একটা কয়েনের উদাহরণ দিতে গিয়ে বলা হয় একটি কয়েনের দুটি দিক। একটি দিককে বলে হেড, যেটিকে সাধারণত আমরা এইচ দিয়ে ডিনোট করে থাকি, আর একটি দিক সেটিকে বলা হয় টেইল। যদি আজকের পয়সায় সে হেড আর টেল নাই, আমার হাতে এই মুহূর্তে যে কয়েনটি আছে 5 টাকার যে কয়েনটি আছে, সে কয়েনটির একদিকে আছে আমাদের জাতীয় ফুল শাপলা, আর একদিকে আছে যমুনা বহুমুখী সেতু, তার ছবি। আমরা যেহেতু বই পুস্তকে বেশিরভাগ ক্ষেত্রেই হেড এবং টেলের কথা থাকে, সেহেতু আমরা ধরে নেই এই মুহূর্তে আমাদের শিক্ষার স্বার্থে যে একটি কয়েনের দুটি দিক, একটি হলো হেড আর একটি হলো টেল। আমরা যদি একটি কয়েন একবার নিক্ষেপ করি তাহলে কি হতে পারে? হয় ওই কয়েনের হেডটি আমাদের সম্মুখে এসে পড়বে, অথবা টেল এসে পড়বে। এই জিনিসটি কিন্তু আমাদের চিন্তা শক্তির উপর নির্ভরশীল। আমরা কয়েনটি যদি নিক্ষেপ করি তাহলে একটি মাত্র দিকই পড়বে, এটি সত্য কথা, হয় হেড না হয় টেল। কিন্তু যখন আমাদের গাণিতিক বিশ্লেষণ কোনো কিছু করতে যাচ্ছি, একটি সম্পূর্ণ ধারণা আমাদের থাকতে হবে যে ওই পরীক্ষণে কতগুলো ফলাফল হতে পারে। ফলাফল দুটি কয়েনটি নিক্ষেপ করলে, হেড এবং টেল। এখন চিন্তা করুন আপনারা, যদি আমরা দুটি কয়েন নিক্ষেপ করতাম কি দাঁড়াতো? আপনার কল্পনা শক্তিকে একটু শক্ত করুন। দুটি কয়েন যদি নিক্ষেপ করি কি হতে পারে? পাশাপাশি দুটি কয়েনেই উপরে হেড আসতে পারে। বাম দিকের কয়েনে হয়তো হেড আসলো, ডান দিকেরটি টেল, অথবা বাম দিকেরটিতে টেল এসে ডান দিকেরটি হেড, অথবা দুটি কয়েনে টেল আসতে পারে। অর্থাৎ দাঁড়ায় কি? দাঁড়ায় এই দুটি কয়েন যদি আমরা নিক্ষেপ করি তাহলে মোট 4টি ফলাফল হতে পারে। এই 4টি ফলাফল আমি আপনাদের সম্মুখে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এখন যদি বলি আমরা, আমাদের ঘটনাটি হবে এমন যে পরীক্ষণে আমরা হেড পাবো, দুটি কয়েন নিক্ষেপ করলে পরীক্ষণে আমরা হেড পাব। আপনারা লক্ষ্য করলেন আমি যখন দুটি কয়েন নিক্ষেপ করার ফলগুলো কি হতে পারে সেটি যখন আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, তখন বলেছি 4টি ফলাফল, তার মধ্যে একটি বাদ দিয়ে, অর্থাৎ দুই ক্ষেত্রেই টেল, এটি বাদ দিয়ে অন্যান্য সব ক্ষেত্রেই কমপক্ষে একটি হলেও হেড আছে। আমরা যদি কোনো ঘটনাকে এভাবে চিহ্নিত করি যে দুটি কয়েন নিক্ষেপ করলে কমপক্ষে একটি হেড আসবে, তাহলে ওই ঘটনার ফলাফলগুলো কি? ওই ঘটনার সাথে যে সব ফলাফল সম্পৃক্ত সেগুলো হচ্ছে হয় দুটো হেড, না হয় একটি হেড একটি টেল, না হয় বাম টেল হেড, এমনটি হতে পারে। অর্থাৎ ঘটনাটা শুধু যদি একটি হেডের কথা বলি, সেভাবে তাকে তার ক্যারেক্টার আমরা বলি, তাহলে 3টি ফলাফলের সাথে ওই ঘটনাটাকে আমরা সম্পৃক্ত করতে পারি। এখন আমি যেভাবে ব্যাখ্যা করলাম আপনাদের কাছে যে দুটি কয়েন নিক্ষেপ করলে 4টি ফলাফল হতে পারে, আমরা এই কয়েন নিক্ষেপের এই পরীক্ষণটা সংখ্যা যদি আরও বাড়ায় দিই, দুবার না করে যে 3টি কয়েন যদি নিক্ষেপ করতাম, আবারও কল্পনা শক্তিকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই। আমরা 3টি কয়েন নিক্ষেপ করেছি। আমরা প্রথমে যদি এরকম চিন্তা করি, 3টি কয়েনই পড়ে আছে পাশাপাশি আমাদের সম্মুখে, 3টি কয়েনের উপরেই হেড আছে।
এটি একটি কল্পনা। আমাদের দ্বিতীয় কল্পনায় কি আসতে পারে? আমরা প্রথম কয়েনটিতেও ধরে নেই বাম থেকে ডানি পড়েছে, প্রথম কয়েনটিতেও বাম হেড এসেছে, দ্বিতীয় কয়েনটিতেও হেড এসেছে এবং তৃতীয় কয়েনটিতে হেড না এসে, আগে হেডের কথা বলেছিলাম, এখন ধরে দিলাম টেল আসছে। এটি একটি ফলাফল হতে পারে। অনুরূপভাবে যদি এরকম আমরা চিন্তা করি যে প্রথম কয়েনটিতে হেড এসেছে, মাঝের কয়েনটিতে টেল এবং একেবারে ডান দিকের কয়েনটিতে হেড এসেছে, আমরা ক্রমান্বয়ে আরেকটি কথা চিন্তা করতে পারি যে প্রথম কয়েনটিতে হেড আছে আর মাঝের এবং ডান দিকের দুটো কয়েনে টেল আছে। আমাদের ফলাফল এমন হতে পারে যে প্রথম যে বাম দিকের কয়েনটি তাতে আছে টেল আর ডানির দুটো কয়েনে আছে হেড। আরও কল্পনাতে কি আসতে পারে? প্রথম কয়েনটিতে টেল, মাঝের কয়েনটিতে হেড এবং ডানির কয়েনটিতে টেল। এখন এমনটি তো হতে পারে যে বাম দিক থেকে প্রথম দুটো কয়েনে আছে টেল এবং ডান দিকের কয়েনটিতে আছে হেড, আর সর্বশেষ হতে পারে এই তিনটি কয়েনের উপরেই টেল আছে। অর্থাৎ দাঁড়ালো কি? দাঁড়ালো এই যে তিনটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে তার ফলাফলের সংখ্যা হবে 8টি। অর্থাৎ তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করলে সম্মিলিত ফলাফলের সংখ্যা দাঁড়ালো 8। আর এই ফলাফলগুলো হলো আমরা হেড এবং টেল যা এইচ এবং টি দিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করেছি, সেই ফলাফলগুলো হলো এই: 3টা এইচ, 2টা এইচ, 1টা টি, এইচ, মাঝে টি, তারপর এইচ, প্রথমটা এইচ, তার পরপর 2টা টি, প্রথমটা টি, পরের 2টা এইচ, প্রথমটা টি, মাঝের টি এইচ এবং শেষেরটি টি, প্রথম 2টো টি, শেষের টি এইচ এবং সর্বশেষ 3টি টি। এই 8টি হলো আমাদের ফলাফল। এই ফলাফলগুলো আপাতত আমরা একত্রে রাখি এবং গণিতের ভাষায় একটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটি লিপিবদ্ধ করি। কোনো একটি পরীক্ষণেই প্রতিটি প্রচেষ্টায় এক একটি ফল পাওয়া যাচ্ছে, আর এই পরীক্ষণের সম্ভাব্য ফলাফলগুলোকে একত্র করে যে ক্ষেত্র পাওয়া যায় সেই ক্ষেত্রকে বলে নমুনা ক্ষেত্র। আমরা অঙ্কের ভাষায় এই ক্ষেত্রকে একটি সেট বলেছি। এই পরীক্ষণের প্রতিটি ফলাফল যখন আমরা একটি সেটের মধ্যে লিপিবদ্ধ করব, যা সাধারণত একটি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, তখনই সেটি হবে নমুনা ক্ষেত্র। যেমনটি আমরা যদি একটি কয়েন নিক্ষেপ করি তাহলে দুটি ফলাফল হেড এবং টেল, এই দুটি ফলাফলকে যখন আমরা দুটি দ্বিতীয় বন্ধনীর মাঝখানে রেখে প্রকাশ করলাম, তখন সেটিকে বলবো একটি কয়েন নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র, যা সাধারণত সম্ভাবনার বই পুস্তকে এস দিয়ে লেখা হয়ে থাকে। আপনারা জানেন যে ভেন চিত্রের মাধ্যমে অনেক কিছুই উপস্থাপন করা যায়। আমাদের এই নমুনা ক্ষেত্র আমরা ভেন চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমরা একটি নির্দিষ্ট ক্ষেত্রে দুটি ফলাফলকে চিহ্নিত করে আমরা নমুনা ক্ষেত্র আপনাদের সম্মুখে ভেন চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। এই নমুনা ক্ষেত্রে এক একটি ফলাফলই হলো আপনাদের নমুনা বিন্দু। সাধারণভাবে কোনো নমুনা ক্ষেত্রে
যতগুলো ফলাফল করে প্রত্যেকটি এক একটি নমুনা বিন্দু। যে ঘটনা বলতে এমন জিনিস বোঝায় সাধারণভাবে যে ঘটনার একটা বৈশিষ্ট্য থাকে, আমরা পরিসংখ্যানে সেই ঘটনার বৈশিষ্ট্যটাকে কোনো পরীক্ষণের ফলাফলের মাধ্যমে প্রকাশ করতে থাকি। আমরা যেমনটি নমুনা ক্ষেত্র তৈরি করলাম, নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুগুলো আছে, আমরা কোনো ঘটনাকে প্রকাশ করে থাকি যে নমুনা ক্ষেত্রের কোন কোন নমুনা বিন্দু ওই ঘটনা যা বর্ণনা করা হয় তাকে পরিষ্কারভাবে বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের আলোচনা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সে বিষয়টি নিয়ে আপনি আপনার টিউটোরিয়াল কেন্দ্রের টিউটরের সাথে আলোচনা করুন, অথবা আপনি আপনার প্রশ্নটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের শিক্ষকদের সাথে যোগাযোগ করুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু গণিত এবং পরিসংখ্যানের মতো একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, সাধারণভাবে এই বিষয়গুলোকে রপ্ত করতে গেলে আপনাদেরকে বেশি বেশি করে অনুশীলন করতে হবে। আমি আশা রাখি আপনারা তা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।